বিভিন্ন জয়েন্টের পেন, শরীরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, উইকনেস এগুলো অস্টিওপোরোসিসের লক্ষণ হতে পারে। রিপ্লেসমেন্টের দুদিনের মধ্যে পেশেন্টকে হাঁটাই, এক্সারসাইজ করাই, বিছানায় বসাই, কমোড ব্যবহার করা শেখাই, চেয়ারে বসানো শেখাই, সিঁড়ি দিয়ে ওঠানামা করা শেখাই, তারপর বাড়ি পাঠাই। সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমি রিপ্লেসমেন্টের পরে আমরা যদি হাঁটতে না পারি, যা এখন কন্ডিশন আছে তার থেকেও যদি খারাপ হয়ে যায়, আমি শয্যাশায়ী যদি হয়ে যাই, এখন তো তাও আমি কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি, এবার যদি আমি হাঁটতেই পারবো না তখন কী হবে? আঙুল ফোটালে আপনার আঙুলে যে জয়েন্টগুলো ফোটাচ্ছে, জয়েন্টে পেন বা সাইনোভাইটিস হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি ঋষভ পান্তের এক্সাম্পল দিই, হি হ্যাড 3 লিগামেন্টস torn ইন দ্য নি। হ্যাঁ, এবং ইটস এ টেরিবল ট্রায়াড ইঞ্জুরি বলে আমাদের এখানে, মানে সবচেয়ে খারাপ নি ইঞ্জুরি যার হতে পারে। এবং সেও সার্জারির পরে, প্রপার রিহ্যাবিলিটেশনের পরে আজকে ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে। নমস্কার, আমি ডক্টর শুভ্র ভট্টাচার্য। আমরা আজকে আপনাদের অস্থির ব্যাপারে জ্ঞান দেওয়ার জন্য না সচেতন করার জন্য নতুন একটি এপিসোড নিয়ে এসে গেছি। যে এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন আইরিশ হসপিটাল থেকে এই কথা ও চিকিৎসার আর এক ডাক্তারবাবু, যিনি অর্থোপেডিক্স নিয়ে আপনাদের আজ সচেতনতা করবেন। স্যার, যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম ডক্টর অরুণাভ লালা, আমি অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, আইরিশ হসপিটালের। আচ্ছা স্যার, স্যার এই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট বললেন, মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট কেন? জয়েন্ট রিপ্লেসমেন্টের মেন কারণ হচ্ছে আর্থারাইটিস। আচ্ছা, আর্থারাইটিস মানে জয়েন্টটা ক্ষয়ে যাওয়া। তো যেমন একটা বয়সের পরে চুল পেকে যায় বা চুল পড়ে যায়, তেমনি সারাদিন আমরা কাজকর্ম করি এবং বয়সের সঙ্গে, ওজনের সঙ্গে এবং আস্তে আস্তে চোট লাগার পরে আস্তে আস্তে জয়েন্টটা ক্ষয় হয়ে যায়। এবং ক্ষয় হয়ে যাওয়ার পরে আর্থারাইটিসের স্টেজেস আছে, 4টে স্টেজ, 1, 2, 3, 4। তখন স্টেজ 3 বা স্টেজ 4-এ চলে যায়, তখন হাঁটুর ব্যথার জন্য পায়ের সারা দৈনন্দিন কাজকর্ম করা যায় না। হাঁটুর ব্যথার জন্য রাতের ঘুম ভেঙে যায়। হাঁটু বলছি বিকজ হাঁটু ইজ দ্য মোস্ট কমন জয়েন্ট উই রিপ্লেস। আদার জয়েন্টসও সেটা হতে পারে, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো সবেতেই হতে পারে। এবং তার জন্য পা বেঁকে যাওয়া বা চলতে গিয়ে পড়ে যাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। এই ক্ষেত্রে আমাদের ওষুধপত্রের দ্বারা যখন কাজ হয় না, তখন আমরা রিপ্লেসমেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট বা অস্থি যে জয়েন্ট চেঞ্জের যে সার্জারি সেটা করি আমরা। আচ্ছা স্যার, এই যে অস্থি সম্পর্কে যে জ্ঞান মানুষের, মানে আপনি অনেক ধরনের পেশেন্ট হ্যান্ডেল করেছেন, সেটা অতি শিক্ষিত, আবার একদম মিডল ক্লাস থেকে আবার লোয়ার ক্লাস থেকে, সবাই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সমস্ত শ্রেণীর ভেতরে আপনার কি মনে হয়, যার ভ্রান্ত ধারণা, কোন ভ্রান্ত ধারণা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমি এই অপারেশনের পরে যদি হাঁটতে না পারি। আচ্ছা, এই অপারেশনের পরে, আমি অপারেশন বলতে আমি নি রিপ্লেসমেন্টের কথা বলছি। হ্যাঁ, নি রিপ্লেসমেন্টের পরে আমরা যদি হাঁটতে না পারি, যা এখন কন্ডিশন আছে তার থেকেও যদি খারাপ হয়ে যায়, তখন আমি কি হব? আমি শয্যাশায়ী যদি হয়ে যাই, তখন এখন তো তাও আমি কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি, এবার যদি আমি হাঁটতেই পারবো না, তখন কি হবে? তো এইটুকু আমি পেশেন্টদের অ্যাসিওর করি, আমরা যদি নি রিপ্লেসমেন্ট মোটামুটি সচেতনভাবে এবং ভালো যে নি রিপ্লেসমেন্টের টেকনিক জানেন, তার হাতে যদি অপারেশন করান, অ্যাটলিস্ট আপনি 10 বছর আগে যেরকম হাঁটতেন সেরকম হাঁটতে পারবেন। নট অনলি ভালো হবেন, 10 বছর আগের জীবন ফিরে পাবেন। আচ্ছা স্যার, এই যে বাজারে ক্যালসিয়াম ভিটামিন ডি বলে একটি মানে কম্বিনেশন ওষুধ পাওয়া যায়, এটা কি সত্যি মিরাকেল কম্বিনেশন নাকি এটা জাস্ট গিমিক? গিমিক বলাটা ঠিক না, আমিও ডাক্তার, আপনিও ডাক্তার, বাট খুব একটা ক্যালসিয়াম ভিটামিন ডির রোল আমার মনে হয় না জয়েন্ট আছে। ক্যালসিয়াম ভিটামিন ডির রোল থাকবে অস্টিওপোরোসিসে, হুইচ ইজ দ্য উইকনেস অফ দ্য বোন, বাট জয়েন্টের ক্ষেত্রে ক্যালসিয়াম ভিটামিন ডির খুব একটা রোল নেই। মানে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কোনো রোল নেই, কোনো রোল নেই। সেই যে অস্টিওপোরোসিস বললেন, স্যার এই অস্টিওপোরোসিস রোগটা তো শুনেছি নাকি লেট স্টেজেতে গিয়ে ধরা পড়ে, মানে সাধারণত মানুষ অনেকদিন ধরে ভুগছে, তারপরে গিয়ে ধরা পড়লো। কি লক্ষণে আগে বোঝা যেতে পারে? অস্টিওপোরোসিস তো মানে ধরুন দু ধরনের জিনিস, পুরুষদের আর মহিলাদের 60-এর পরে, দ্যাট ইজ সেনাইল অস্টিওপোরোসিস। মহিলাদের আবার মেনোপজের টাইমে হতে পারে। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন জয়েন্টের পেন, শরীরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, উইকনেস এগুলো অস্টিওপোরোসিসের লক্ষণ হতে পারে। এবং তারপরে অল্প চোট লাগলেই পড়ে গিয়ে যদি ফ্র্যাকচার হয়ে যায়, দ্যাট ইজ অ্যান অস্টিওপোরোটিক বোন। হ্যাঁ, তারপর আমরা এক্সরে করে বোন মিনারেল ডেন্সিটি বলে একটা টেস্ট হয়, বিএমডি বলা হয়, সেগুলো করে আমরা অস্টিওপোরোসিসের কোয়ান্টিফিকেশন করতে পারি।
whether it is osteopenic or osteoporosis. স্যার অস্টিওপোরোসিস আর অস্টিও আর্থ্রাইটিস দুটো যদি একটু আলাদা যদি আমাদের দর্শকদের যেমন বুঝিয়ে আমি বললাম যে আর্থ্রাইটিস জয়েন্টের ব্যাপার, পোরোসিস হচ্ছে হাড়ের ব্যাপার। হাড় যেমন হাড়ের মধ্যে যদি ক্যালসিয়াম না ঢোকে, হাড়টা যদি দুর্বল হয়ে যায়, তাহলে ন্যাচারালি সেটা ভাঙার প্রবণতা বেশি। জয়েন্ট হচ্ছে দুটো হাড়ের মাঝখানে যে গ্যাপ, মাঝখানে যে গ্যাপে যে কার্টিলেজ টিস্যু থাকে সেটা ক্ষয়ে গিয়ে যে ব্যথা হয়, দ্যাট ইজ অস্টিও আর্থ্রাইটিস। অস্টিওপোরোসিসের চিকিৎসা ক্যালসিয়াম হোক, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ইঞ্জেকশন, হরমোনাল ইঞ্জেকশন, এগুলো। অ্যান্ড অস্টিও আর্থ্রাইটিসের লেট স্টেজ অফ ট্রিটমেন্ট ইজ জয়েন্ট রিপ্লেসমেন্ট। ওকে স্যার, আমরা অনেক বছর আগে দেখেছি 60 বা 60 মানুষের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছিল। রিসেন্ট টাইমসে 40 বছরের পেশেন্টদের ক্ষেত্রেও আমরা এই অস্টিওপোরোসিস দেখতে পাচ্ছি। মানে অস্টিওপোরোসিস যেমন আমি বললাম মেনোপজাল মহিলাদের অলওয়েজ ছিল, প্লাস অস্টিওপোরোসিসই বলি অস্টিও আর্থ্রাইটিসই বলি একটু ল্যাক অফ এক্সপোজার টু সানলাইট, সেডেন্টারি লাইফস্টাইলে বেশি হয়। প্লাস অনেকের কোনো রোগ থাকলে, মেটাবলিক ডিসঅর্ডার থাকলে অস্টিওপোরোসিস 40-এর আগে হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস বাড়ছে 40-এর দশকে এই কারণে। ধরুন অস্টিও আর্থ্রাইটিস আর ডিফারেন্ট টাইপস অফ আর্থ্রাইটিস আছে। অস্টিও আর্থ্রাইটিস এজ রিলেটেড। রুমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের আর্থ্রাইটিস যেটা 40 বছর বয়সেও খুব সিভিয়ার ভাবে হতে পারে। আচ্ছা, বাট অস্টিও আর্থ্রাইটিস এই বয়সে আই থিঙ্ক ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড ওভারওয়েটের কারণে এবং সেডেন্টারি লাইফস্টাইল, মানে লাইফস্টাইলটার জন্য। আচ্ছা স্যার, আমাদের যে এই মানে 30-40 বছরের যে আমাদের দর্শকরা দেখছেন, যে সমস্ত মা বোনেরা, তাদের জন্য আপনি যদি কিছু বলেন যেটা থেকে ওরা অস্টিওপোরোসিসের সঙ্গে একটু লড়াই করতে পারবে, কি লাইফস্টাইল চেঞ্জ করা যেতে পারে? মধ্যে ভিটামিন ডি এর জন্য ম্যাক্সিমাম সানলাইট থেকে সিনথেসিস হয়। তো আমি একটু বলবো একটু আউটডোর লাইফস্টাইল, সারাদিন এসির মধ্যে না থেকে বা সারাদিন ঘরের মধ্যে না থেকে যদি অ্যাটলিস্ট আধ ঘন্টা 40 মিনিট নিজের জন্য বার করে একটু বাইরে ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক করুন। খাওয়া দাওয়া মোটামুটি পুষ্টিকর খাওয়া দাওয়া, ক্যালসিয়াম রিচ ডেয়ারি প্রোডাক্টস, এগুলো যদি তারা খান তো অস্টিওপোরোসিসটা অনেকটাই প্রিভেন্ট করা যেতে পারে। আর্থারাইটিসের জন্য যে ইফ ইটস আ জেনেটিক প্রবলেম, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এজ রিলেটেড প্রবলেম হলে অবশ্যই ওজনটাকে কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা, হাঁটা সবচেয়ে ভালো এক্সারসাইজ। হাঁটা, সুইমিং, সাইক্লিং সব ধরনের এক্সারসাইজ করতে পারেন যাতে ওনার শরীরের ভার কম থাকে এবং তার জন্য কোনো রিলেটেড প্রবলেম না হয়, মানে জয়েন্ট মোবিলিটিটা বাড়ানো। স্যার, এবার আমরা মোটামুটি যদি অস্টিও আর্থ্রাইটিসের ব্যাপারেই আসি, একটা মানুষ নি রিপ্লেসমেন্ট করতে যাচ্ছে, এই নি রিপ্লেসমেন্ট বস্তুটা কি? নি রিপ্লেসমেন্ট যেমন আমরা হার্ট ট্রান্সপ্লান্ট ভাবি বা লিভার ট্রান্সপ্লান্ট ভাবি, এমন নয় যে আরেকজনের হাঁটু খুলে আমি তার হাঁটুতে দিয়ে দিলাম, সেটা নয়। আচ্ছা, অ্যাকচুয়ালি দ্য রাইট টার্ম ইজ আর্থোপ্লাস্টি। হ্যাঁ, মানে হচ্ছে সারফেস, যে সারফেসটা খারাপ হয়ে গেছে 8-9 মিলিমিটার, ওখান থেকে সারফেস, হাঁটুর নিচের সারফেস আর পায়ের উপরে যে সারফেসটা আছে, লোয়ার এন্ড অফ ফিমার এন্ড আপার এন্ড অফ টিবিয়াতে যে ড্যামেজড এরিয়া অংশটা আছে ওটাকে আমরা বাদ দিয়ে তার বদলে একটা আর্টিফিশিয়াল মেটেরিয়াল লাগানো হয়। এবং জয়েন্টের মধ্যে ইউজুয়ালি আর্থারাইটিসে ভ্যারাস ডিফর্মিটি আর ভ্যালগাস ডিফর্মিটি হয়, মানে একদিকে হাঁটুটা লিগামেন্ট টাইট হয়ে যায়, আরেকদিকে লিগামেন্ট লুজ হয়ে যায়। তো আমরা যেটা করি, লিগামেন্টগুলো ছাড়িয়ে দুটো লিগামেন্টই ইকুয়াল টাইট করে জয়েন্ট স্পেসটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বানানো হয়, যেটা আমরা নর্মাল একজন ইয়াং লোকের জয়েন্ট স্পেস যেরকম হবে। তো সেটা করে আমরা ওই আর্টিফিশিয়াল জিনিসটা দিয়ে মাঝখানে একটা হাইলি ক্রসলিঙ্ক পলিমার, এক ধরনের প্লাস্টিকের মেটেরিয়াল লাগানো হয় এবং লাগিয়ে আমরা বেসিক্যালি যে পাটা বেঁকে গেছে পাটাকে সোজা অ্যানাটমিক্যাল করার চেষ্টা করি। তাহলে তো এটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা, ওষুধ সারা জীবন বার্ডেন থাকার থেকে। অফকোর্স সুবিধা, বাট ইট শুড বি ডান ইন আ লেট স্টেজ অফ আর্থারাইটিস। আর্লি স্টেজে এখনো ওষুধপত্র দিয়ে কমিয়ে রাখা যায়, অ্যান্ড প্রেফারেবলি দ্য এজ ইজ অ্যারাউন্ড 60 ইয়ার্স। এমন নয় যে 55-এ করা যায় না বা 65 ইজ টু লেট। 60 to 65 আইডিয়াল এজ ফর দ্য সার্জারি। ইফ অ্যাট অল সে অব্দি যেন টানতে পারেন, তার জন্য ওষুধপত্র, ফিজিওথেরাপি, ইঞ্জেকশন, আরও ডিফারেন্ট টাইপস অফ সার্জারি এগুলো আছে। তাহলে আপনারা শুনলেন, সার্জারি আপনাদের ভয়ের ব্যাপার নয়, এটা আপনাদের সুরক্ষার জন্য। আচ্ছা স্যার, যদি এই প্রশ্নটা কেউ আপনাকে এসে করে, 60 বছর হয়ে গেছে, এখন অপারেশন টেবিলে তুললে যদি কোনো বিপদ হয়, আমি তাদের বলি আপনি খুব ইয়াং। আমাদের আর্থারাইট মানে অর্থোপেডিক্সে 80, 85, 90, 95, 100 বছর। লাস্ট মান্থে আমরা 102 বছরের একজনের হিপ রিপ্লেসমেন্ট করতে হয়েছে, একটা ফ্র্যাকচার হয়েছিল। তো 60 বছর ইজ ভেরি ইয়াং ফর আস, ঠিক আছে। বাট 70-75-এ তারা অবশ্যই বলেন, তখন আমরা তাদের বলি ইফ আপনার বয়সটা হচ্ছে একটা নাম্বার, এবার আপনি মেডিকেলি কি ধরনের ফিটনেস আছে, আপনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায়
যে আপনার এমন কোনো রিস্ক নেই, আপনি কার্ডিওলজিস্ট, আপনি জানেন কার্ডিয়াক রিস্ক ইজ আ ভেরি হাই ইন পিপল অ্যাবভ 70s, তাহলে কার্ডিওলজিস্টকে দেখিয়ে কার্ডিওলজিস্ট যদি বলেন হ্যাঁ হি ইজ ফিট ফর সার্জারি, ফিজিশিয়ান যদি বলেন ফিট ফর সার্জারি, লাঙের ইস্যু থাকলে পালমোনোলজিস্ট বলেন ফিট ফর সার্জারি, অ্যানাস্থেশিয়া চেক আপ করে অ্যানাস্থেটিস্ট বলে হ্যাঁ আমরা অ্যানাস্থেশিয়া দিতে পেরে অ্যান্ড প্রবাবলি কোনো কমপ্লিকেশন হবে না। প্লাস আমাদের এখানে যেমন আইরিস হসপিটালে একটা ক্রিটিক্যাল কেয়ার টিম আছে, আচ্ছা, কোনো একটা অকস্মাৎ কোনো একটা জিনিস হয়ে গেলে তখন তারা ইমিডিয়েটলি দে ক্যান টেক কেয়ার অফ দ্য পেশেন্ট। এরকম একটা ব্যাকআপ সেট আপ থাকলে যে কোনো বয়সে নি রিপ্লেসমেন্ট করা যেতে পারে। যে কোনো বয়সে। আচ্ছা, এই যে স্যার নি রিপ্লেসমেন্ট করা হলো, সেই মানুষটি বাড়ি গেলেন, এর পরে ওনাদেরকে কি কি মাথায় রাখতে হবে বা কি কি ভুল করে ফেলে? আমাদের এখানে যে প্রোটোকল আছে, আমরা নি রিপ্লেসমেন্টের 2 দিনের মধ্যে পেশেন্টকে হাঁটাই, আচ্ছা, এক্সারসাইজ করাই, বিছানায় বসাই, কমোড ব্যবহার করা শেখাই, চেয়ারে বসানো শেখাই, সিঁড়ি দিয়ে ওঠানামা করা শেখাই, করে তারপর বাড়ি পাঠাই। বাড়িতে যাওয়ার পরে সেম অ্যাক্টিভিটিগুলো যাতে কন্টিনিউ করতে পারেন তিনি যদি নিজে নিজে করতে পারেন খুব ভালো, যদি না পারেন আমরা এখানে ফিজিওথেরাপিস্টের ব্যবস্থা আছে, তারা বাড়ি গিয়ে হেল্প করে। যেটা থাকবে কাটা জায়গাটা প্রথম 15 দিন একটু কেয়ার করতে হয়, যদি দরকার পড়ে তার ড্রেসিং চেঞ্জ করা, তার উনটাকে ক্লিন রাখার ব্যবস্থা আমাদের এখান থেকে করা হয়। এবং দিন 15-র মধ্যে তারা ইউজুয়ালি উইথ সাপোর্ট হাঁটাচলা সব কিছুই করতে পারেন। 15 দিন পরে তাদের সুচার রিমুভালের পরে তাদের দরকার পড়লে আরও ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হয়, না হলে মোটামুটি 1 মাসের মধ্যে তারা আবার ওই 10 বছর আগের জীবন ফিরে পান। একদম 10 বছর আগের জীবন। স্যার আপনি এখানে ফিজিওথেরাপির কথা বললেন, স্যার কোন পেশেন্টের মনে করুন প্রচন্ড ব্যথা, কখন ফিজিওথেরাপি সে নেবে আর কখন ফিজিওথেরাপি সে নেবে না? এবার ব্যথা মানে আফটার সার্জারি না? আফটার সার্জারি। আফটার সার্জারি ব্যথাটা কিন্তু হয় ফিজিওথেরাপি না নেওয়ার জন্য। আচ্ছা, কারণ আমরা অপারেশনের পরে না পুরো পাটা ভাঁজ করে পুরো মুভমেন্ট চেক করে তবে অপারেশন শেষ করি। এবার অনেকে ফিজিওথেরাপি শুরুতে ভয় পান লাগবে বলে, এবং তাদের কি হয়, পাটা যেহেতু ভাঁজ করেন না, বিকজ ওখানে কাটা ছেঁড়া হয়ে আছে, সব এভরিথিং বিকামস ভেরি স্টিফ, অ্যান্ড ওয়ান্স হাঁটুটা স্টিফ হয়ে গেলে হাঁটু ভাঁজ করা উইল বিকাম ভেরি পেইনফুল। ওই পেশেন্টদের খুব ব্যথা হয়। যারা একদম শুরু থেকে মুভমেন্ট করেন, শুরু থেকে এক্সারসাইজ করেন, তাদের কিন্তু একদমই ব্যথা হয় না। মানে ফিজিওথেরাপিটা শুরু থেকেই করা দরকার, ডিলে করলে ব্যথা বাড়বে। আচ্ছা স্যার, এই যে অস্টিওফাইটস বলে আমাদের কিছু বস্তু তৈরি হয় ওই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, ইন দ্য নি রিপ্লেসমেন্ট সার্জারি আমরা কি অস্টিওফাইটস গুলোকে বাদ দিয়ে? মোস্ট অফ দ্য অস্টিওফাইটস আর রিমুভড আনলেস তারা এমন একটা জায়গায় আছে যেটা খুব আর্টারির কাছে, মানে পপলিটিয়াল আর্টারির কাছে, আদারওয়াইজ অস্টিওফাইটস মাস্ট বি রিমুভড। কারণ আমাদের টেকনিক্যাল ব্যাপার, অস্টিওফাইট রিমুভ করলে অনেক সময় হাঁটুটা টাইট হয়ে থাকে একটা অস্টিওফাইট আছে বলে, ওই অস্টিওফাইটটা রিমুভ করলেই ওই জায়গার লিগামেন্টগুলো লুজ হয়ে যায়। সেটা অস্টিওফাইট সম্বন্ধে যদি একটু আমাদের দর্শকদের বলেন। অস্টিওফাইট ইজ আ ডিজেনারেটিভ এক্সট্রা বোন গ্রোথ। ঠিক আছে, সেই বোন গ্রোথগুলো কারোর বেশি থাকে, কারোর কম থাকে। অনেক সময় যেমন রুমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে অস্টিওফাইট থাকেই না, বাট অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে অনেকের কাছে সিভিয়ার অস্টিওফাইটস থাকে, মানে এমন বড় বড় অস্টিওফাইট যেটা হাঁটুটাকে আটকে দেয়, হাঁটুটাকে সোজা হতে দেয় না, বা হাঁটুটা লক হয়ে যায়। ইভেন মালাই চাকের নিচে অস্টিওফাইটস থাকে যেটা পাটাকে সোজা হতে দেয় না, পাটা অনেকের ইভেন পাটা বেঁকে আছে, একদম সোজা হয়ে দাঁড়াতে পারেন না। এইসব ক্ষেত্রে সেগুলোকে রিমুভ করতে হয়, রিমুভ করে হাঁটুটাকে ব্যালেন্স করতে হয়। অস্টিওফাইট শুধু হাঁটুতে না, আপনার স্পাইনেও থাকতে পারে, আপনার হিপ জয়েন্টেও থাকে, যে কোনো ডিজেনারেটিভ জয়েন্টে থাকতে পারে। ওকে, তার মানে অস্টিওফাইট গুলো আমরা মোটামুটি নি রিপ্লেসমেন্টে বাদ দিচ্ছি। বেশ। স্যার, এই যে পেশেন্টরা এসে বলে কোমরে ব্যথা এবং তার সাথে পা ঝিনঝিন করছে বা পা জ্বালা জ্বালা করছে, এই রোগগুলোর সম্বন্ধে আপনি যদি একটু আলোচনা করেন। এটা তো মানে স্পাইনের ব্যাপার, স্পাইনের অনেক রোগ হতে পারে। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় যেটা আমার দিকে যেটা আসে, জয়েন্ট রিপ্লেসমেন্টের লোকের হাঁটু খুব খারাপ, তারা কোমরে ব্যথা ইউজুয়ালি বলে, তাদের হাঁটাটা এমন ট্যারা ব্যাকা হয়ে যায়, তাদের কোমরে ব্যথা হয়। তাদেরকে আমি সাজেস্ট করি আপনার হাঁটুটা ঠিক হলে কোমরটা অটোমেটিক ঠিক হবে। আচ্ছা। সেকেন্ডলি, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের রেডিয়েটিং পেন হয়, যেরকম করে বললেন পা ঝিনঝিন করে, তাদের অলওয়েজ একটা এমআরআই করিয়ে নেওয়া উচিত। আচ্ছা, বয়স্ক লোকের একটা ডিস্ক প্রোল্যাপস থাকলে বা একটা স্পাইনে ক্যানাল স্টেনোসিস বা কিছু থাকলে, অর ইভেন উই হ্যাভ ডায়াগনোজ টিউমার্স অলসো ইনসিডেন্টালি, যে পা ঝিনঝিন করছে, রিপ্লেসমেন্ট করাতে এসছে, এবং একটা এমআরআই করিয়ে নিন, তাহলে দ্যাট হ্যাজ টু বি ট্রিটেড ফার্স্ট। ইনফ্যাক্ট কারোর যদি কুচকিতে মানে হিপ জয়েন্টে যদি সমস্যা থাকে, তার সঙ্গে যদি আর্থারাইটিস থাকে হাঁটুর, আগে হিপটাকে রিপ্লেস করা জরুরি, আচ্ছা, টু বিফোর উই ডু দ্য নি রিপ্লেসমেন্ট সার্জারি। ওকে
স্যার আপনি যে পশ্চারের কথা বললেন, হুম। তাহলে স্যার বডি পশ্চারের ওপর ডিপেন্ড করে আমাদের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে? বডি পশ্চারের উপর স্পাইনে ব্যথা তো হতেই পারে। অস্টিওআর্থ্রাইটিস পশ্চারের থেকে বেশি বডি ওয়েট আর লাইফস্টাইলের উপর। বডি ওয়েট এবং আর অনেকের হয় ছোটবেলায় চোট লেগেছে। আগেকার দিনে চিকিৎসা অতটা লোকে পেত না। হয়তো যারা ফুটবল, আমাদের বাঙালিদের মধ্যে সবাই তো ফুটবল খেলেছে কোনো না কোনো, ফুটবলে খুব কমন লিগামেন্ট ইনজুরি হয় হাঁটুতে। তারা হয়তো চিকিৎসা না করিয়ে বা হয়তো এমন একটা জায়গায় চিকিৎসা করিয়ে যেখানে তাদেরকে এমআরআই বা কিছু সাজেস্ট করা হয়নি, তাদের লিগামেন্ট ইনজুরি হয়েছে এবং লিগামেন্ট ইনজুরি হওয়ার পরে দ্যাট হ্যাজ বিন ইগনোরড অ্যান্ড নট ট্রিটেড। তাদের দেখবেন না খুব তাড়াতাড়ি একটা হাঁটু খারাপ হয়ে গেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সেরকম ক্ষেত্রে পশ্চার বা সেরকম ক্ষেত্রে অবশ্যই আর্থারাইটিস বেশি হতে পারে। স্যার এই যে আঙুল ফোটানো, হুম। আঙুল ফোটালে নাকি হাড় খারাপ হয়ে যায়? না সেরকম কিছু নেই, তবে আঙুল ফোটালে আপনার আঙুলে যে জয়েন্টগুলো ফোটাচ্ছে জয়েন্টে পেন বা সাইনোভাইটিস হতে পারে, হয়তো হাড় খারাপ। মানে এটা থেকে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এই ধরনের? সেরকম কিছু হয়নি, তবে আর্থারাইটিস হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে। আচ্ছা স্যার, এখন যে নি রিপ্লেসমেন্ট রোবোটিক্স টেকনোলজি এসে গেছে, তো স্যার রোবোটিক্স টেকনোলজি আর এই কনভার্সেশনাল যে টেকনোলজি করা হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, বা দুটোতে কোনটাতে কি হয়? আমাদের নি রিপ্লেসমেন্ট বা জয়েন্ট রিপ্লেসমেন্টে রোবোটিক্স এখন সবচেয়ে বেশি ইন ফ্যাশন। রোবোটিক্সে যেটা করা হয়, বা আমরা রোবোটিক্স ছাড়াও আরেকটা এআই দিয়েও করি। এআই টুল হচ্ছে আপনার ওই মাইক্রোসফটের একটা লেন্স পরে করা হয়। ওখানে আগে আমরা প্ল্যানিংটা করে নিই হাঁটুর। প্ল্যানিং মানে কি সার্জারি হবে সেই প্ল্যানিংটা হয়ে যায়, এবং প্ল্যানিংয়ের পরে সার্জারি করলে কোনখান থেকে কতটা কাট করতে হবে, কতটা কাট করলে হাঁটুটা কতটা মুভমেন্ট করবে এবং কতটা মুভমেন্ট ওনার জন্য দরকার, এবং হাঁটুটার অ্যাঙ্গেল, মানে বলা হয় নি রিপ্লেসমেন্ট ইজ আ সার্জারি অফ মিলিমিটার্স। কত মিলিমিটার কাট করতে হবে, কত অ্যাঙ্গেলে কাট করতে হবে, এগুলো সব ডেটা চলে আসে, এবং সেই অনুযায়ী robots are active, semi-active and passive. So passive robots will give you only the information, surgeon has to do all the work. Semi-active robot will give some information and do some work. আর active robot হচ্ছে সার্জন হাঁটুটা অপারেশন করে খুলে অপারেশনের জায়গায় নিয়ে এলে রোবট উইল মেক দ্য কাটস। তো অ্যাকিউরেট হয়। হ্যাঁ, একটা এটা অ্যাকিউরেট হয়, অ্যাকিউরেসিটা চেক করে। বাট এটা যে লোকের ধারণা আছে রোবট সমস্ত অপারেশন করে, রোবট করে না। পরে সার্জনই অপারেশন করে, রোবট অ্যাসিস্ট করে, ঠিক আছে? এটা রোবট অ্যাসিস্টেড অর এআই অ্যাসিস্টেড সার্জারি। সেকেন্ডলি একটা অ্যাডভান্টেজ হয়, যেটা রোবোটিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করলে আমাদের হাঁটু রিপ্লেসমেন্ট করার সময় ফিমার বোনে ফুটো করতে হয় একটা, নিয়ে তার মধ্যে একটা রড ঢুকিয়ে হাঁটুটাকে ব্যালেন্স করতে হয়। সেটা চান্সেস অফ ব্লিডিং আর চান্সেস অফ কমপ্লিকেশন লাইক অ্যান এম্বলিজম থাকে। সেটা রোবোটিক দিয়ে করলে বা এআই দিয়ে করলে সেটা করতে হয় না। তো কাজেই ইট ইজ মোর সেফ কার্ডিওলজিক্যালি অ্যান্ড লেস চান্সেস অফ ব্লাড লস উইথ দ্য রোবট অ্যাসিস্টেড বা এআই অ্যাসিস্টেড সার্জারি। আচ্ছা স্যার, যে হলোলেন্স, হ্যাঁ, হলোলেন্সটা আমি যেমন বললাম মাইক্রোসফটের লেন্স, এটা এআই অ্যাসিস্টেড টেকনোলজি। এখানে আমরা সার্জন বা সার্জন অ্যাসিস্ট্যান্ট একটা লেন্স পরে করেন, লেন্সের মধ্যেই পুরো ভার্চুয়ালি আমার পুরো হাঁটুর প্ল্যানিং এবং হাঁটুটা আমি কীভাবে কাটছি একটা কম্পিউটার অ্যানিমেশন চলে আসে। তো সেই অ্যানিমেশন আগে আমরা পেশেন্টের সিটি স্ক্যান করিনি, সিটি স্ক্যানের অনুযায়ী ওরা ক্যালকুলেট করে, ওদের একটা ল্যাব আছে আহমেদাবাদে, ওইখান থেকে পুরো প্ল্যানিংটা চলে আসে আমাদের কাছে, এবং পুরো প্ল্যানটা আমার চোখের সামনে থাকে। আমি একটা চোখ দিয়ে অপারেশন করছি, অন্যদিকে আমাকে পুরো প্ল্যানিংটা বলে যাচ্ছে আমি কতটা কাটছি এবং আমি ঠিক কাটছি কিনা, এবং আমি ঠিক অপারেশন করছি কিনা, এবং আমার অপারেশন করার পরে যখন সব কিছু বসিয়ে দেখছি তখন তারা বলে দেয় যে আমার আরও কিছু করতে হবে কিনা। তো অ্যাকিউরেসি অফ সার্জারি ইমপ্রুভস আ লট। সেকেন্ডলি আমি যেটা বললাম, ব্লাড লস হয় না এবং চান্সেস অফ এম্বলিজম অলসো রিডিউসেস। তো অ্যাকিউরেসি ইমপ্রুভস অ্যান্ড চান্সেস অফ কমপ্লিকেশনস রিডিউসেস। আচ্ছা স্যার, দুটো মানে কতটা পেন হলে আপনি সেই পেশেন্টটাকে বলবেন যে হ্যাঁ এবার আপনি রিপ্লেসমেন্টের দিকে আসুন? আমি প্রথমেই বললাম ডেইলি লাইফস্টাইল, যখন হাঁটুর ব্যথা সেটা কোয়ান্টিফাই পেশেন্টই করবে। অনেকের পেন সহ্য করার ক্ষমতা অনেক বেশি। যদি পেশেন্ট নিজে এসে বলেন যে আমি ডাক্তারবাবু সারাদিন ব্যথা আমি থাকতে পারছি না, পেন প্রেজেন্টেড রেস্ট, মানে আগে হতো কি আমি একটু হাঁটলেই ব্যথা হতো, বসতাম রিলিফ পেতাম, বাট এখন আমি বসে আছি যখন তখনও ব্যথা চলছে। আচ্ছা, হ্যাঁ, অ্যানাদার হচ্ছে স্লিপ ডিস্টার্ব, মানে রাতের বেলা ঘুম থেকে আমি ব্যথায় উঠে পড়ছি, ঘুমে
হঠাৎ করে পাটা ঘুরে যায় আর ঘুম হয় না, সারা রাত জেগে থাকি, এই কন্ডিশনগুলো এলে ইটস টাইম ফর নি রিপ্লেসমেন্ট। আচ্ছা স্যার, আপনি তো অনেক কেস দেখেছেন, অনেক কেস করেছেন স্যার, একটু যদি আপনার এক্সপিরিয়েন্স বলেন, খুব কমপ্লিকেটেড এমন একটি কেস, নি হোক বা হিপ রিপ্লেসমেন্ট। না মানে কমপ্লিকেটেড ডিফারেন্ট টাইপের কমপ্লিকেটেড হয়। আচ্ছা। একটা হয় কমপ্লিকেশন, আমার কমপ্লিকেশন মানে সার্জিক্যালি কমপ্লিকেটেড, আর একটা মেডিকেলি কমপ্লিকেটেড। মানে ধরুন পেশেন্ট খুব খারাপ কার্ডিয়াক কন্ডিশন আছে এবং খুব খারাপ ক্রিটিক্যালি পেশেন্ট, খুব খারাপ অ্যানাস্থেসিয়ার জন্য খুব চ্যালেঞ্জিং, এরকম তো কেস করিয়েছি। তবে আমাদের নি রিপ্লেসমেন্টে যেটা সবচেয়ে কমপ্লিকেটেড কেস, এটা আমার অ্যাটলিস্ট 4-5টা সিরিজ হয়ে গেল। ওটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ডিফর্মিটি। মানে ধরুন কারোর পা আগে ভাঙা ছিল এবং ভাঙা পা ব্যাঁকা ট্যারা জুড়েছে, আচ্ছা। কারোর একটা স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে ডিউ টু হাঁটুর যে ব্যাঁকা, ওখানে একটা অলরেডি ফ্র্যাকচার হয়ে আছে। আচ্ছা। সেই ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট করা ইজ এ চ্যালেঞ্জিং থিং। সেরকম আমরা এই আইরিস হসপিটালে অন্তত 4-5টা করেছি। ওখানে নট অনলি নি রিপ্লেসমেন্ট করা, তার সঙ্গে ফ্র্যাকচারটাকেও ট্রিট করা ইন দ্য সেম সিটিং। এটা আমরা 4-5টা সিরিজ হচ্ছে। তো এবার আস্তে আস্তে এটা আমরা আরও কিছু করে আমরা হয়তো একটা পাবলিকেশন করবো। তো আমি বলতে পারি দ্যাট ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং নি রিপ্লেসমেন্ট হোয়াট উই হ্যাভ ডান। সেকেন্ডলি, অনেক ইয়াং পেশেন্টের হিপ রিপ্লেসমেন্ট করতে হয় যারা রুমাটয়েড আর্থারাইটিস। আমার রিসেন্টলি একটা পেশেন্টের 40 বছর বয়স, তিনি হুইল চেয়ার বাউন্ড ছিলেন সারা জীবন। আচ্ছা। হ্যাঁ, তারা দুটো নি আর দুটো হিপ রিপ্লেসমেন্ট করা হয়েছে এবং আজকে তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন। তো দ্যাট ইজ অলসো সাকসেস। স্যার এইচটিও আর ইউকেআর এই দুটো সম্বন্ধে যদি একটুখানি জানান। এইচটিওর ফুল ফর্ম হচ্ছে হাই টিবিয়াল অস্টিওটমি, আচ্ছা। ইউকেআর এর ফুল ফর্ম হচ্ছে ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট। আচ্ছা। এরা হচ্ছে ধরুন কারো 40-45 বছর বয়স, হ্যাঁ, এবং তার হাঁটুর কন্ডিশন খুবই খারাপ এবং হাঁটুটা একদিকে গ্যাপ কমে গেছে, আরেক দিকে মোটামুটি ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে আমরা এই অপারেশন করে উই প্রলং দ্য টাইম ফর নি রিপ্লেসমেন্ট। কারণ টোটাল নি আচ্ছা। রিপ্লেসমেন্ট আমাদের 60 বছরের আগে করা উচিত না, বা চেষ্টা করি না করতে হয়। আর আচ্ছা। তাদের জন্য ইটস টাইম কিলিং ট্যাকটিক্স। এইচটিওতে কি করা হয়, হাড়ের একটা মানে পায়ের একটা হাড়ের অংশ কেটে পায়ের যে ব্যালেন্সটা আছে ওটা ঠিক করা হয়। আর ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট হচ্ছে নি রিপ্লেসমেন্টের মতনই, শুধু একদিকে নি রিপ্লেসমেন্ট করা হয়, মানে যে দিকটা খারাপ শুধু সেদিকটা। ওটাতেও চান্সেস আছে, মানে এখন যা লেটেস্ট স্টাডি আছে, ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ টোটাল নি রিপ্লেসমেন্ট ইন সাম কেসেস, যদি ঠিকঠাক পেশেন্টের সিলেকশন করা হয়। মানে যাদের শুধু একদিকে খারাপ এবং যাদের এই অস্টিওফাইটস নেই, আচ্ছা। হ্যাঁ, তাদের ক্ষেত্রে ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট উইল গিভ ভেরি গুড রেজাল্ট। আচ্ছা, মানে এইচটিওর সাহায্যে আমরা টোটাল নি রিপ্লেসমেন্টটাকে একটুখানি ডিলে করতে পারি এবং অনেক সময় দেখা যেতে পারে হয়তো লাগলোই না। আচ্ছা স্যার, এই যে নি রিপ্লেসমেন্ট, এটা ছাড়া কি কোনো অল্টারনেটিভ কিছু আছে? দুটো অল্টারনেটিভ। একটা হচ্ছে আপনার যদি ডিজিজটা লাস্ট প্রসেসে থাকে, লাস্ট স্টেজে থাকে, আচ্ছা, তাহলে নি রিপ্লেসমেন্ট ইজ দ্য অনলি অপশন। ওকে। এবার যদি আর্লি স্টেজ অফ আর্থারাইটিস থাকে, দেন ইউ হ্যাভ টু ফার্স্ট অফ অল চেঞ্জ ইউর লাইফস্টাইল। এক্সারসাইজ মানে হাঁটা, সুইমিং, সাইক্লিং, এগুলো সাজেস্ট করি আমরা। সিঁড়ি দিয়ে ওঠানামা যতটা কম করা যায়, মাটিতে হাঁটু গেড়ে বসা যত কম করা যায়। প্লাস দেয়ার আর সার্টেন মেডিকেশনস, এমনি পেনের মেডিকেশন ছাড়াও ফিজিওথেরাপি, এক্সারসাইজ অ্যান্ড সেরম প্রয়োজন হলে হাঁটুতে কিছু ইঞ্জেকশন আছে, যেমন হাইলোনোরিক অ্যাসিড ইঞ্জেকশন, যেমন পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা ইঞ্জেকশন। These are given and also sometimes steroids are given to reduce the pain. এবার যদি দেখা যায় যে স্টেজ 1, স্টেজ 2 অবধি ডিজিজ আছে বা আর্লি স্টেজ 3 ডিজিজ আছে, তাহলে এগুলো করে উই ক্যান পোস্টপন দ্য ইনএভিটেবিলিটি। মানে একবার আপনার চুল পাকা শুরু হয়ে গেলে চুল তো পাকবেই, কত রেটে পাকছে সেটাকে আমরা কমাতে পারি। ধরুন কারো আর্লি স্টেজে হয়েছে, সেটাকে আমরা 60, 62, 65 অবধি টেনে দিতে পারি এবং তারপরে হলে ব্যথা হলে তখন করবেন। ওকে। এবার এক্সরে যেরকমই থাকুক না কেন, এক্সরে যত খারাপই থাকুক না কেন, ইফ দ্য পেশেন্ট ডাজন্ট ফিল টু মাচ পেন, উই আস্ক দেম টু কন্টিনিউ ফর আ কনজারভেটিভ ট্রিটমেন্ট। পেশেন্ট যখন বলবে যে আমি করাবো, তখনই নিয়ম হচ্ছে নি রিপ্লেসমেন্ট করানো। আচ্ছা স্যার, এই যে এখনকার লাইফস্টাইল যেরকম মানুষের হয়ে গেছে, কেউ সারাদিন দাঁড়িয়ে কাজ করছে, কেউ বসে কাজ করছে, তো কারা বেশি প্রোন টু পুয়ার বোন হেলথ? মানে সেডেন্টারি, যাদের লাইফস্টাইল মানে বসে সারাদিন কাজ করলেও যদি তারা 1-1.5 ঘন্টা এক্সারসাইজ করে সন্ধ্যাবেলা, তাহলে নিশ্চয়ই বেটার। আর যারা সারাদিন বাড়িতে দাঁড়িয়ে আছে কিন্তু তারপরে গিয়ে শুয়ে পড়ছে, তারা না, হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল, দ্যাটস অল। আর কিছু মানে দুটোই ডেঞ্জারাস বলতে চাইছি, মানে অ্যাক্টিভ লাইফস্টাইল না রাখাটা মনে হয়। অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকলে মোটামুটি যে কোনো কাজ করলেই মোটামুটি বয়সে সুরক্ষিত।
স্যার দু ধরনের পেশেন্ট এসে বলে, কেউ বলে ঘুম থেকে ওঠার পর পায়ের জয়েন্টে বিশাল ব্যথা, আবার কেউ বলে যে আমি কাজ করলে ব্যথা হয়। দুটো কি আলাদা? নাও হতে পারে, হতেও পারে। আচ্ছা হতে পারে ইন দ্য সেন্স মর্নিং স্টিফনেস বলে এটাকে। আচ্ছা মর্নিং স্টিফনেস এক ধরনের আর্থারাইটিস হয়, রিউমাটয়েড আর্থারাইটিসে। হ্যাঁ, সেটা ঘুম থেকে উঠলেই ব্যথা হয়। আচ্ছা নট অনলি হাঁটুতে, অন্য হাতের গাঁটে, অন্য জয়েন্টে, এলবো জয়েন্টে, হিপ জয়েন্টে, পিঠে, ঘাড়ে সব জায়গায় ব্যথা হতে পারে। এটা শুধু হাঁটুতে ব্যথা হবে না। শুধু হাঁটুতে ব্যথা হচ্ছে তাহলে মোস্ট লাইকলি অস্টিওআর্থ্রাইটিস। আর কাজ করলে ব্যথা মানে মোস্ট লাইকলি আইদার ইটস অ্যান আর্থারাইটিস অর সাম মাসল পেন। মাসেল পেন। সেই মাসেল পেন আর আর্থ্রাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েট কি করে? মানে মাসল পেন ইউজুয়ালি জয়েন্টে হবে না। হ্যাঁ, মাসল পেন মানে চারদিকে মাংসপেশি যেগুলো আছে সেগুলোতে আমরা যদি প্যালপেট করে দেখি সেগুলোতে টান ধরে আছে। আচ্ছা অ্যান্ড আর্থারাইটিসে যেমন জয়েন্টের মধ্যে প্রবলেম, হাঁটুর মধ্যে এক্সরেতে দেখা যেতে পারে। হাঁটুর মধ্যে ক্রেপেটাস মানে হাঁটুর মধ্যে হাঁটু ভাঁজ করলে কটকট করে আওয়াজ হচ্ছে, সেটা আচ্ছা। বোঝা যেতে পারে। হাঁটুটা দেখা যেতে পারে একটা দিকে টাইট আর একটা দিকে লুজ। আচ্ছা এইসব ক্ষেত্রে ইট ইজ এ মোস্টলি আর্থারাইটিস। আদার দেন দ্যাট হয়তো দেখবেন অনেকের খেলাধুলো করতে গিয়ে পায়ে টান ধরে গেছে, দ্যাট ইজ আ মাসল পেন। ওকে স্যার, বায়োনিক হাড় বলে একটি টার্ম আছে, বায়োনিক জয়েন্টস, বায়োনিক জয়েন্টস, সেটা বায়োনিক আই থিঙ্ক মানে আই এম নট দ্যাট অ্যাওয়্যার অফ, বাট ওটা মনে হয় দিস আর মানে ডিজাইন নিয়ে, মানে ডিজাইন মানে পার একটা ইন্ডিভিজুয়ালের উপর ডিজাইন করে ডিজাইন। নি রিপ্লেসমেন্ট, মানে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের জন্য ডিজাইন করা নি রিপ্লেসমেন্ট। ওকে। আর স্যার আমাদের যে এখন আমাদের মানে শুনে আসছি যেটা হাড় নাকি বিশাল কংক্রিট শক্ত বস্তু আর কি, মানে লোহার রডের থেকে কংক্রিট, সেটা তো স্যার ভেঙে যায় কি করে? লোহার রড দিয়ে মারলে হাড় ভাঙতো না যদি শক্ত হতো, বাট ভেঙে যায় মানে আগে ইফ ইউর বোন ইজ নট স্ট্রং, আমি যে বললাম অস্টিওপোরোসিস থাকলে, যাদের ধরুন ক্যান্সার পেশেন্ট যারা রেডিওথেরাপি নিয়েছেন তাদের হাড় অনেক সময় আমরা দেখি জাস্ট উঠে দাঁড়িয়েছেন হাড় ভেঙে গেল। আচ্ছা হ্যাঁ, তো দ্যাট ইজ এক্সট্রিম কেস অফ অস্টিওপোরোসিস। এবার হাড়ের কতটা ক্ষমতা আছে, শক্তি আছে, তার উপরে ডিপেন্ড করছে হাড় ভেঙে যাবে কি ভেঙে যাবে না। আমার যদি একটা মেজর কোনো ট্রমা হয়, আমার নিজের হাড় ভাঙতে পারে, অথচ একজন 20 বছর বয়সের সেটা নাও হতে পারে। বাট আমি এখান থেকে পড়ে গেলে, আমার স্টেজ থেকে পড়ে গেলে হয়তো আমার হাড় ভাঙবে না, কিন্তু একজন 80 বছরের বৃদ্ধার ভেঙে যাবে। আচ্ছা, ডিপেন্ডস অন দ্য মিনারেল এজ অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য বোন। ওকে আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আর একটা ছোট কয়েকটা আপনাকে বিরক্ত করবো কয়েকটি প্রশ্ন করে, তার আগে আমি দর্শকদের বলতে চাই, হাড় কিন্তু লোহা দিয়ে মারার জন্য স্যার বলছেন না, স্যার বলছেন হাড়ের শক্তি বাড়ানোর জন্য নিয়মিত চিকিৎসার এবং চিকিৎসকের সংস্পর্শে থাকতে। স্যার আমাদের যে সমস্ত ফ্রোজেন শোল্ডার বলে একটি টার্ম আমরা শুনি, সেই সম্বন্ধে যদি একটুখানি বলতেন। ফ্রোজেন শোল্ডারের মেডিকেল টার্ম হচ্ছে পেরিআর্থারাইটিস অফ দ্য শোল্ডার। মানে শোল্ডারের জয়েন্টের আশেপাশের যে মাংসপেশিগুলো আছে সেগুলো শক্ত হয়ে যাওয়া বা সেগুলো চিটে যাওয়া রাদার। হ্যাঁ, তো মোস্টলি ডায়াবেটিকদের বা আরও মেডিকেল কোমরবিডিটি থাকলে একটা বয়সের পরে হয়, পেশেন্টরা আমাদের কাছে শোল্ডারে সিভিয়ার পেন নিয়ে আসেন, মুভমেন্ট সামটাইমস রেস্ট্রিক্টেড, কারণ হাতটা তুলতে পারছেন না বা পেছনে নিয়ে যেতে গেলে খুব ব্যথা করছে। এর মেন চিকিৎসা ইজ ফিজিওথেরাপি। ওকে, কেননা যত এক্সারসাইজ করবেন ওই চিটে যাওয়া জিনিসগুলো ছাড়ানো হবে। মেডিসিন প্লাস ফিজিওথেরাপিতে ইউজুয়ালি পেশেন্টরা সুস্থ হয়ে ওঠেন। না হলে আমরা শোল্ডারে কিছু ইনজেকশন এবং ম্যানুয়ালি আমরা আন্ডার অ্যানাস্থেসিয়া শোল্ডারের ওই জিনিসগুলো ছাড়িয়ে দিই। তারপরের স্টেজেও আছে ট্রিটমেন্ট, তখন আর্থ্রোস্কোপিক রিলিজ করতে হয়, ওই যে ফাইব্রোটিক ম্যাটার্সগুলো ওইগুলো লাগে। বাট ইউজুয়ালি উইথ ফিজিওথেরাপি অ্যান্ড মেবি ইনজেকশন অর টু, পেশেন্ট আর বেটার। ওকে স্যার, এই অ্যাথলেটসদের দেখেছি যারা ক্রীড়াবিদ, তারা খুব তাড়াতাড়ি চোট লাগলে মানে তাড়াতাড়ি সেরে ওঠে আমাদের তুলনায়। না, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তাদের মেডিকেল ফিটনেস, ফ্লেক্সিবিলিটি, মাসেল স্ট্রেংথ, টুইচিং অফ দ্য মাসেল অনেক বেটার। আচ্ছা, প্লাস তারা চিকিৎসাও তো টপ লেভেলের পাচ্ছে। ওকে, এবং তাদের কিছু ইনজুরি হলে বা টিয়ার হলে ইমিডিয়েটলি তাদের সার্জিক্যালি ম্যানেজ এবং তারা একটা প্রপার রিহ্যাবিলিটেশন প্রোটোকলে যায়। আচ্ছা, এবং যেমন ফর এক্সাম্পল আমি যদি ঋষভ পান্তের এক্সাম্পল দিই, হি হ্যাড 3 লিগামেন্টস torn ইন দ্য নি। হ্যাঁ, এবং ইটস এ টেরেবল ট্রায়াড ইঞ্জুরি বলে আমাদের এখানে, মানে সবচেয়ে খারাপ নি ইঞ্জুরি যার হতে পারে। এবং সেও প্রপার সার্জারির পরে, প্রপার রিহ্যাবিলিটেশনের পরে আজকে ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে। তো অ্যাথলিটদের ডিউ টু প্রপার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম অ্যান্ড আ প্রপার প্রোটোকল অফ ট্রিটমেন্ট দে গেট বেটার। প্লাস তাদের যেহেতু অ্যাথলিট, তাদের
সেরে ওঠার শক্তি আর মনোবলও অনেক বেশি। তাহলে যদি স্যার এই মনোবল আমাদের যারা দেখছেন দর্শক হ্যাঁ, এবং আমরা যদি আমরা পাই, তাহলে আমরা ওভাবে সেরে উঠতে পারবো। ডেফিনেটলি যারা নি রিপ্লেসমেন্টের আগে ডিটারমিন্ড থাকেন হুম। যে আমি ঠিক হবই, তারা খুব তাড়াতাড়ি সেরে ওঠেন। এবং আচ্ছা। যারা ভয়ে থাকেন তাদের অলওয়েজ টাইম লাগে। আমি যত পেশেন্টই দেখেছি, যত বয়স্কই হোক, দেখে যত তাদের বৃদ্ধা বা বৃদ্ধ মনে হোক, তারা যদি মানসিকভাবে একটু তৈরি হয় যে না এবার আমি ঠিক করব, ডক্টরবাবু বলেছেন আমি 10 বছরের আগে জীবনে ফিরে যাব, তো যাবই। এবং তারা ইমিডিয়েটলি এক্সারসাইজ করা শুরু করেন, ইমিডিয়েটলি ব্যায়াম করা শুরু করেন অপারেশনের পরে, এবং তাদের দেখলে আপনি চিনতে পারবেন না যে তাদের আগে কোনোদিন হাঁটু খারাপ ছিল। আচ্ছা স্যার, কয়েকটা জাস্ট 2-3টে প্রশ্ন করে শেষ করব। যে টিয়ার বললেন হুম। স্যার, লিগামেন্ট টিয়ারের নাম আমরা শুনেছি, হুম। এই টিয়ার বস্তুটা কি? লিগামেন্ট হচ্ছে একটা দড়ির মতো জিনিস। আচ্ছা। হাড়ের সঙ্গে হাড় জোড়া, মানে জয়েন্ট, মানে একটা হাঁটুর হাড় আছে, একটা পায়ের হাড় আছে। পায়ের হাড় আর হাঁটুর হাড়ের মাঝখানে ধরে রাখার জন্য কিছু দড়ি বেসিক্যালি। এবং দড়িটা যদি টান ধরে, দড়ির 3 ধরনের জিনিস। একটা হচ্ছে দড়ির মধ্যে কিছু সুতো আছে। দড়ির জাস্ট টান ধরলো, সুতোটা একটু হালকা হলো। দ্যাট ইজ কল্ড স্প্রেন। আচ্ছা। এবার কিছু, কিছু দড়ির সুতো ছিঁড়ে গেল, তাই স্ট্রেন। এবং পুরো দড়িটাই ছিঁড়ে গেল আলাদা হয়ে। দ্যাট ইজ টিয়ার। ইটস অলসো কল্ড গ্রেড 3 ইনজুরি। হ্যাঁ? তো টিয়ার মানে পুরো লিগামেন্টটা ছিঁড়ে যায়। এবার কিছু, কিছু লিগামেন্ট আছে যেগুলো কমপ্লিট টিয়ার হলে ইট ইজ এসেনশিয়াল ফর বডি মুভমেন্ট। যেমন ACL বলা হয়, অ্যান্টিরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, পশ্চাৎ ক্রুশিয়াল লিগামেন্ট, হাঁটুর যে মেজর লিগামেন্টগুলো আছে। এটা কমপ্লিট টিয়ার হলে ইউ নিড টু রিকনস্ট্রাক্ট দ্য লিগামেন্ট। মানে আবার আমাদের আর্টিফিশিয়ালি লিগামেন্টটা বানাতে মানে হয়। যেরকম আমরা বোন নি রিপ্লেসমেন্ট করছি, লিগামেন্ট লিগামেন্ট রিপ্লেসমেন্ট করা যায়। রিকনস্ট্রাকশন রিপ্লেসমেন্ট দুটোই করা যায়। বাট আচ্ছা। আমাদের দেশে এখন রিকনস্ট্রাকশন, লিগামেন্ট রিপ্লেসমেন্ট মানে গ্রাফট নিয়ে আর্টিফিশিয়াল লিগামেন্ট অতটা পপুলার হয়নি। বাট লিগামেন্ট রিকনস্ট্রাকশন ইজ ডান, অ্যান্ড ইউজুয়ালি অ্যাথলিটদের, ফুটবলারদের বা স্পোর্টসম্যানদের এই হাঁটুর লিগামেন্ট ইনজুরি ইজ ভেরি কমন, এবং তাদের লিগামেন্ট রিকনস্ট্রাকশন করতে হয়। আচ্ছা, তো মোটামুটি যদি পার্সিয়াল টিয়ার হয়, যদি ফুল টিয়ার না হয়, পার্শিয়াল টিয়ার হলে এবার দেখতে হবে, ওটা খুব ডাইসি জায়গা। মানে দেখতে হবে যে সিম্পটোম্যাটিক কত মানে একটা হচ্ছে তার এক্সপেকটেশন কি। এবার সে যদি অ্যাক্টিভ অ্যাথলিট হয়, তাকে যদি আবার ফুল ফ্লেজেড অ্যাথলিটসে ফিরে যেতে হয়, তাহলে তার পার্শিয়াল টিয়ারও রিপেয়ার লাগতে পারে। এবং সে যদি সেরম না হয়, জাস্ট একটা অর্ডিনারি চাকরি করেন বা একটা বাড়িতে থাকেন, একজন হাউসওয়াইফ হন, তাহলে আমরা উই হ্যাভ টু সি দ্য সিমটমস। যদি দেখা যায় হাঁটুতে ব্যালেন্স পাচ্ছেন না, হাঁটুটা ঘুরে যাচ্ছে, হাঁটতে গেলে পাটা ভেঙে যাচ্ছে এরকম মনে হচ্ছে, বা পাটা আটকে যাচ্ছে, সেক্ষেত্রে অপারেশন। আদারওয়াইজ আমরা ওয়েট করে থাকতে পারি, কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, এই যে নিয়ের পিছন থেকে যে পপলিডিয়াল ফসা আছে, ওই পপলিডিয়াল সিস্ট নিয়ে অনেকে অনেক চিন্তা ভাবনা করেন যে এটা মারাত্মক কিছু একটা রোগ বা কি করে ঠিক হবে। এটা ঠিক করার বেকার সিস্ট বলে ওটাকে। হ্যাঁ স্যার। তো ইউজুয়ালি পেন, সামটাইমস ইট ক্যান বি পেইনফুল। ইফ নট পেইনফুল, ঠিক আছে, নি রিপ্লেসমেন্ট করলে আলটিমেটলি ওটা ড্রেন হয়ে যাবে। বাট ইফ ইটস ভেরি পেইনফুল ও সামটাইমস ইনফেক্টেড, তাহলে ওটাকে অপারেশন করে বার করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা। অ্যান্ড অপারেশন ইজ দ্য অনলি ওয়ে, কারণ মানে ইনজেকশন করে জল বার করলে আবার হয়ে যাবে। আচ্ছা। তো মুখটাকে আমাদের অপারেশন করে বন্ধ করতে হয়। আচ্ছা স্যার, এই যেমন নি যেমন রিপ্লেস করা যায়, এরকম আর কি জয়েন্ট রিপ্লেস করা যেতে পারে? রিপ্লেসমেন্টের পরে সবচেয়ে কমন হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট। হিপ রিপ্লেসমেন্ট, নেসেসিটি অফ হিপ রিপ্লেসমেন্ট ইউজুয়ালি ফ্র্যাকচারের জন্য হয়, সবচেয়ে কমন ইন্ডিকেশন। প্লাস হাড় ক্ষয়ে যাওয়া, এভাস্কুলার নেক্রোসিস, হাড়ের ড্যামেজ হয়ে যায় অনেক হিপে হয়। হিপ রিপ্লেসমেন্ট আমাদের দেশে নিজের থেকে অনেক কম হয়, কারণ আমাদের লাইফস্টাইলে হাঁটু খারাপ হয়ে যাওয়ার, মাটিতে বসার যেহেতু হাঁটু খারাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি। বাট হিপ রিপ্লেসমেন্ট আনফর্চুনেটলি ইয়াং লোকেদের অনেক হয়, মানে ইয়াং বয়সে অনেকের হাড় ক্ষয়ে যায়। অ্যান্ড তারপরে কমন হচ্ছে শোল্ডার রিপ্লেসমেন্ট। শোল্ডার ইজ এগেন রিপ্লেসমেন্ট আরেকটু বেশি, নিয়ের থেকে বেশি বয়স্ক লোকেদের হয়। দেন দেয়ার কুড বি এলবো রিপ্লেসমেন্ট। এলবো রিপ্লেসমেন্ট, ইয়েস। অ্যাঙ্কেল রিপ্লেসমেন্ট হয়, এবং ইনফ্যাক্ট রিস্ট রিপ্লেসমেন্ট হয়, এবং স্মল জয়েন্টস রিপ্লেসমেন্টও হয়। বাট আমাদের দেশে হয় না। বাট শোল্ডার, অ্যাঙ্কেল, এলবো, হিপ, নি সব রিপ্লেসমেন্ট হয়। এবং এই সবকটা অস্টিওআর্থ্রাইটিস যদি দেখা যায় আমরা করতে পারি। আর্থারাইটিস মানে সেম সিভিয়ার লেভেলে, অর ডিজেনারেটিভ প্রসেস অর নেক্রোসিস অফ দ্য জয়েন্ট, এসব ক্ষেত্রে। স্যার, এই যে লোকের মুখে প্রচলিত বোন টিবি হয়েছে, বোন টিবি, এই বোন টিবিটা কি? যেমন পালমোনারি টিবি, তেমনি সেই টিবিটা যদি হাড়ে গিয়ে জমা হয়ে যায়, দ্যাট ইজ বোন টিবি। ওর বোন টিবির ক্ষেত্রে আজকাল অতটা আমরা সিভিয়ার দেখিনি, তবে আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আরও বেশি হতো। আজকাল থ্যাঙ্কফুলি এই বোন টিবি খুব একটা দেখি না। বোন টিবির সবচেয়ে কমন জায়গা হচ্ছে স্পাইন, আচ্ছা। পট স্পাইন বলা হয়, অ্যান্ড ফলোড বাই হিপ অ্যান্ড নি।
হ্যাঁ, তো যেমন করে টিবি হলে এটা ইনফেকশন হয়ে লাঙের ক্ষয় হয়, তেমনি হাড়েরও ক্ষয় হয় এবং হাড়ের ক্ষয় হয়ে হাড়ে একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলে ভেঙেও যেতে পারে এবং টিবির জন্য পাস জমে চারিদিকে, যেমন স্পাইনে হলে নার্ভের উপর কম্প্রেশন করতে পারে, সেক্ষেত্রে সার্জারি লাগে। হ্যাঁ, আর বোন টিবির পরে ওষুধপত্র খেয়ে ঠিক হয়ে গেলেও হিপ জয়েন্ট বা নি জয়েন্টে হলে জয়েন্টটা পুরো ক্ষয়ে গিয়ে আর্থারাইটিস হয়ে তাহলে যেতে পারে। রিপ্লেসমেন্ট। তাহলে পরে রিপ্লেসমেন্ট করতে হয়। স্যার, আমাদের আজকের এই এপিসোড আমরা শেষ করব, যদি আপনি আমাদের দর্শকদেরকে এমন 4টি জ্ঞান দেন যে ক্ষেত্রে মোটামুটি ভাবে তাদের অস্থি সম্পর্কে সচেতনতা বাড়বে এবং তারা আরেকটু অস্থির আয়ু বাড়াতে পারে। প্রথমত আমি বলবো যে, যেমন আমি আগে বারবার বলছি, লাইফস্টাইল। আপনারা লাইফস্টাইল নিয়ে একটু সচেতন হন। একটু নিজের জন্য আধ ঘন্টায় 40 মিনিট বার করুন দিনে এক্সারসাইজ করার জন্য, সূর্যের আলোতে থাকার জন্য। কোনোদিনই ভাববেন না যে আমাদের আর্থারাইটিস হয়েছে বা বাত হয়েছে বলে আমাদের হাঁটা বারণ। বরঞ্চ হাঁটা যত হাঁটবেন তত ভালো থাকবেন। তো হাঁটা বন্ধ করবেন না। সেকেন্ডলি, যখন আপনার ব্যথা শুরু হচ্ছে তখনই ডাক্তার দেখান এবং শুরু থেকে ওষুধপত্রের দ্বারা না হলেও ফিজিওথেরাপি বা এক্সারসাইজের মধ্যে থাকুন, যাতে ভবিষ্যৎকালে আপনাকে সিভিয়ার ডিজিজের মধ্যে না যেতে হয়। অ্যান্ড ফাইনালি, যদি আপনার হাঁটুর ব্যথা এমন এটাতে আপনি থাকতে পারছেন না, তাহলে দয়া করে নিজের শরীরকে অত্যাচার করবেন না। গো টু আ প্রপার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, গেট ইউর অপারেশন ডান। তারপরে জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে জীবন শেষ হয় না, নতুনভাবে জীবন শুরু হয়। ওকে, সো আজকে আমরা মোটামুটি ভাবে জানলাম আপনাদের হাঁটুর যদি রোগ হয় সেক্ষেত্রে, যদি আপনাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে অসুবিধা হয়, রিপ্লেসমেন্ট করাটা আপনার কোনো ব্যর্থতা নয়, ওটা আপনার জীবনটাকে পিছিয়ে দেবে না, আপনাকে বরঞ্চ অগ্রগতির দিকে নিয়ে যাবে, বয়সটাকে কমিয়ে দেবে। তো মোটামুটি আপনাদের সকলের ভালোবাসাতে আজকের এপিসোড আমরা শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই অস্থির ব্যাপারে অথবা অন্য কোনো বিষয়ে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট সেকশনে কমেন্ট করে। আগামী এপিসোডে আমরা আপনাদের উত্তর নিয়ে খুব শিগগিরই হাজির হব। নমস্কার।